একটা নীল বোতাম, একটা বিপ সাউন্ড, আর ঠিক 7 সেকেন্ডের অপেক্ষা। এই 7 সেকেন্ডেই ঠিক হয়ে যায় আপনার ভোট। কিন্তু ওই ভিভিপ্যাট মেশিনে আপনার ভোটের স্লিপটা খসে পড়ার ঠিক আগে কেউ যদি আপনার ভোটটা চুরি করে নেয়। শুনতে অদ্ভুত লাগলেও প্রতিটা ভোটের পর ঠিক এই অভিযোগটাই তোলা হয়, ইভিএম হ্যাক হয়েছে, দেশের গণতন্ত্র শেষ হয়ে গেছে। मैनिपुलेशन हो रहा है, लेकिन हम तो ये नहीं चाहते हैं कि लोकतंत्र को वोट जबरदस्ती दखल किया जाए। भाई साहब देख लीजिए, ईवीएम ब्लॉक किया है। 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা? ব্লক করা আছে তো? এরা হচ্ছে দানবিক পার্টি, 100টা সিট লুট করেছে। তাই প্রশ্ন হলো, ইভিএম কি সত্যি হ্যাক করা যায়? প্রত্যেকবার ভোটের রেজাল্ট বেরোনোর পর হেরে যাওয়া প্রতিটা দল এই অভিযোগটাই আগে কেন করে? ইউটিউবে ধ্রুব রাঠির মতো ক্রিয়েটাররা রীতিমতো ভিডিও বানিয়ে প্রমাণ করার চেষ্টা করে ভারতের গণতন্ত্র নাকি চুরি হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি কি তাই? ভারতের নির্বাচন ব্যবস্থা কি এতটাই ঠুনকো যে একটা সাধারণ মেশিন কোটি কোটি মানুষের ভোট চুরি করে নেবে? যে মেশিনে ইন্টারনেট বা ব্লুটুথ নেই তাকে দূর থেকে হ্যাক করা কি আদৌ সম্ভব? নির্বাচন কমিশন বলছে ইভিএম হ্যাক করা ইম্পসিবল, কারণ এর ভেতরে আছে ইউএডিএম এর মতো এমন কিছু ঘাতক সিকিউরিটি সিস্টেম যেটা কেউ অবৈধভাবে ছুঁলেই এই মেশিন চিরতরে ডেড হয়ে যাবে। তাহলে আসল সমস্যাটা কোথায়? ভোট চুরির অভিযোগটা উঠছে কেন? নির্বাচন কমিশন যখন চ্যালেঞ্জ করেছিল প্রমাণ করে দেখান ইভিএম হ্যাক করা যায়, তখন কেন পিছিয়ে গিয়েছিল সব রাজনৈতিক দল? আজ আমরা শুধু রাজনীতি নিয়ে কথা বলবো না, আজ আমরা পোস্টমর্টম করব ইভিএম এর ভেতরের সেই মাইক্রোচিপগুলো, আর ফাঁস করব বোতাম টেপার পর আপনার দেওয়া ভোটটা ঠিক কোথায় যায়। ইভিএম এর ভেতরে সেই রহস্যময় ওটিপি চিপের আসল কাজ কি আজ আমরা দেখাবো। কেউ যদি জোর করে ইভিএম খোলার চেষ্টা করে তাহলে কি হবে? ইউএডিএম এর কাজ কি আজ আমরা ট্র্যাক করব। আপনার দেওয়া ভোটের প্রতিটি স্টেপ, স্ট্রংরুমের লকার থেকে শুরু করে জিপিএস ট্র্যাকিং আর কাউন্টিং সেন্টারের 14 নম্বর টেবিল পর্যন্ত। আর আপনাকে জানাবো কোন ইভিএম কোন বুথে যাবে, ইভিএম এ কোন প্রার্থীর নাম কত নম্বরে থাকবে, সেটা কিভাবে ঠিক করা হয়, কিভাবে ভোটার কাউন্টিং হয়, আর ভোট গণনার দিন কাউন্টিং সেন্টারে থাকা 14টি টেবিলের পেছনের রহস্যটাই বা কি। সাল 1952, ব্রিটিশরা ভারত ছাড়ার সময় উইনস্টন চার্চিল একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, ভারতবর্ষের ক্ষমতা একদল অযোগ্য মানুষের হাতে যাচ্ছে, এই দেশটা টিকবে না। আর ঠিক সেই সময় সদ্য স্বাধীন হওয়া ভারত এমন একটা কাজ করতে যাচ্ছিল যা দেখে গোটা দুনিয়া তাচ্ছিল্যের হাসি হেসেছিল। পৃথিবীর সবচেয়ে বড় নির্বাচন, 17 কোটি ভোটার, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই 17 কোটির মধ্যে 85% মানুষই নিজের নাম পর্যন্ত লিখতে বা পড়তে জানে না। প্রশ্নটা এখানেই, যে মানুষটা ব্যালট পেপারে প্রার্থীর নামই পড়তে পারবে না, সে ভোটটা দেবে কাকে আর কিভাবে? গোটা বিশ্ব ধরেই নিয়েছিল ভারত এই গণতন্ত্রের পরীক্ষায় চরম ব্যর্থ হতে চলেছে। কিন্তু গোটা পৃথিবী যখন ভারতের ব্যর্থতা দেখার জন্য অপেক্ষা করছে, ঠিক তখনই ময়দানে এন্ট্রি নিলেন এক বাঙালি যুবক, স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন। তার সামনে তখন পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ, কিন্তু তিনি যা করলেন তা শুধু ভারতের নয়, বিশ্ব রাজনীতির ইতিহাসটাই চিরকালের মতো বদলে দিল। সুকুমার সেনের মাথায় এলো এক যুগান্তকারী আইডিয়া, ইলেকশন সিম্বল বা নির্বাচনী প্রতীক। মানুষ পড়তে পারুক আর নাই পারুক, ছবি তো চিনবে। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। বিশ্ব রাজনীতিতে প্রথমবারের মতো ব্যালট পেপারে জায়গা পেল প্রতীক চিহ্ন। কংগ্রেসের জোড়া বলদ, সিপিএম এর কাস্তে হাতুড়ি বা ফরওয়ার্ড ব্লকের সিংহ দেখে মানুষ ভোট দিল। কিন্তু শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এই কাজটা কিন্তু মোটেই এত সহজ ছিল না। কারণ সেই যুগে তখন ইভিএম ছিল না, তখন ভোট হতো ব্যালট পেপারে। 1952 সালের ওই ভোট করাতে 20 লক্ষ লোহার ব্যালট বাক্স লেগেছিল। এই বাক্সগুলো বানাতে লোহা লেগেছিল প্রায় 8,200 টন। আর আপনি জানলে অবাক হবেন, এই পরিমাণ লোহা দিয়ে আজ তো একটা আইফেল টাওয়ার বানিয়ে ফেলা সম্ভব, হাতে সময় নেই, আর পরিকাঠামো শূন্য। তাহলে রাতারাতি এত বাক্স বানাবে কে? ত্রাতা হয়ে এগিয়ে এলো গোদরেজ কোম্পানি। যুদ্ধকালীন তৎপরতায় কারখানায় প্রতিদিন তৈরি হতে লাগলো 15,000 ব্যালট বাক্স। বাক্স হলো, প্রতীকও হলো, কিন্তু আসল সমস্যা তখন অন্য জায়গায়। তখন তো মানুষের হাতে এখনকার মতো আধার কার্ড বা ভোটার কার্ড ছিল না। একজন লোক যদি লাইনে দাঁড়িয়ে বারবার ভোট দিয়ে দেয়,
তাহলে কি হবে? এই জালিয়াতি রুখতে সুকুমার সেন হাজির হলেন দিল্লির ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরিতে। সেখানে গিয়ে তিনি বিজ্ঞানীদের বললেন, আমাকে এমন একটা কালি বানিয়ে দিতে হবে যেটা একবার চামড়ায় লাগালে যাতে তোলা না যায়। তার কথা মতো বিজ্ঞানীরা তার হাতে তুলে দিলেন এক অব্যর্থ অস্ত্র, ইনডেলিবল ইঙ্ক বা ভোটের কালি। কি আছে এই কালিতে? এই কালিতে আছে 10 থেকে 18% সিলভার নাইট্রেট। সাবান, জল, কেমিক্যাল কিচ্ছু দিয়ে এই দাগ তোলা সম্ভব নয়। একবার লাগালে 4 মাস পর্যন্ত এই দাগ মোছা অসম্ভব। আর এই কালিটা চাইলেই যে কেউ তৈরি করতে পারে না। গোটা দেশে শুধুমাত্র তেলেঙ্গানায় রায়ুডু ল্যাবরেটরি আর কর্ণাটকের মাইসোর পেইন্টস অ্যান্ড বার্নিশ লিমিটেডের কাছেই এই কালি বানানোর লাইসেন্স আছে। আপনি জানলে অবাক হবেন, একসময় যে দেশগুলো ভারতের ভোট ব্যবস্থা নিয়ে তাচ্ছিল্য করেছিল, আজ তারা সহ বিশ্বের প্রায় 90টি দেশ নিজেদের গণতন্ত্র বাঁচাতে ভারতের কাছ থেকেই এই কালি কিনে নিয়ে যায়। কিন্তু ব্যালট বাক্সের এই স্টিলের দুর্গেও একদিন ফাটল ধরল। ভারতের রাজনীতিতে শুরু হলো বুথ দখল, ব্যালট বাক্স ছিনতাই আর ছাপ্পা ভোটের যুগ। আর ঠিক তখনই মানুষের ভোট সুরক্ষিত রাখতে জন্ম নিল এক নতুন প্রযুক্তি। ব্যালট পেপারের জায়গা দখল করে নিল ইভিএম। তা কিভাবে এই ইভিএম এর জন্ম হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, সত্যি কি ইভিএম হ্যাক করা যায়? 1950 আর 60-এর দশক। ভারতের গণতন্ত্র তখন সবেমাত্র শৈশব পেরিয়ে কিশোরে পা দিচ্ছে। ঠিক সেই সময় ভোট কেন্দ্রগুলোতে শুরু হলো এক অদ্ভুত অরাজকতা। সুকুমার সেনের সেই লোহার বাক্স আর অভ্যর্থ কালিও আর মানতে শুরু করলো পেশি শক্তির কাছে। শুরু হলো বুথ দখল করা, রেগিং আর ব্যালট বাক্স ছিনতাই। গুন্ডা বাহিনী বন্দুকের নলে ঠিক করে দিতে লাগলো সাধারণ মানুষ কাকে ভোট দেবে। 1997 में बूथ कैप्चर हुआ था। उसके बाद तो यहाँ परंपरा हो गई, बूथ लूट की परंपरा। এই মাসল পাওয়ার বা বাহুবলকে আটকাতে দরকার ছিল এক আধুনিক দাওয়াই, এমন এক প্রযুক্তি যাকে বন্দুক ঠেকিয়ে ভয় দেখানো যাবে না। সাল 1977, প্রথমবার এক নতুন প্রযুক্তি, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর প্রস্তাব এলো। 1982 সালে কেরালার পারুর বিধানসভায় প্রথমবারের পরীক্ষামূলক ব্যবহার শুরু হলো। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, প্রথম ব্যবহারেই এই মেশিনের ফলাফল নিয়ে এমন জলঘোলা হলো যে বিতর্ক গড়িয়ে গেল সোজা সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপর দীর্ঘ আইনি লড়াই, টালবাহানা আর লাগাতার পরীক্ষা নিরীক্ষা। অবশেষে 1998 সালে কিছু নির্দিষ্ট জায়গায় এবং 2004 সালে লোকসভা নির্বাচনে সারা দেশ জুড়ে পুরোপুরি চালু হয়ে গেল এই ইভিএম। দেশের কোটি কোটি মানুষের কাছে কাগজের বদলে একটা ছোট্ট নীল বোতাম টিপে সরকার গড়তে শুরু করলো। কিন্তু এই ইভিএম কাজ করে কিভাবে? ইভিএম এর মূলত 3টি অংশ: কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট আর ভিভিপ্যাট। এদের মধ্যে কন্ট্রোল ইউনিট থাকে প্রিসাইডিং অফিসারের টেবিলে। বলতে পারেন এটাই পুরো সিস্টেমের মাস্টার মাইন্ড। আর যে গোপন ঘেরাটোপের মধ্যে আপনি একা ঢুকে ভোট দেন, সেখানে থাকে ব্যালট ইউনিট আর ভিভিপ্যাট। আপনার সামনে থাকা ব্যালট ইউনিটে প্রার্থীদের নাম, প্রতীক আর তার ঠিক পাশেই থাকে একটা নীল বোতাম। আপনি আপনার পছন্দের প্রতীকের পাশের নীল বোতামটা চাপলেই সঙ্গে সঙ্গে একটা লাল আলো জ্বলে উঠবে আর একটা লম্বা বিপ শব্দ হবে। ব্যাস, আপনার ভোট দেওয়া কমপ্লিট। কিন্তু এখন প্রশ্ন হলো, ইভিএম তো এলো, কিন্তু একজন ভোটার বুঝবে কি করে কিভাবে যাকে ভোট দিয়েছে ভোটটা ঠিক তার কাছেই পড়েছে? এই ইভিএম মেশিনের ভেতরে কোনো জালিয়াতি হচ্ছে না তো? আর এই সন্দেহ দূর করতেই জন্ম নিল ভিভিপ্যাট, যার পুরো নাম ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল। 2013 সালে নাগাল্যান্ডের ভোটে প্রথমবার এর ব্যবহার হয়েছিল। কিন্তু এই ভিভিপ্যাট কাজ করে কিভাবে? আপনি যখন ব্যালটে বোতাম টিপবেন, ঠিক তার পরের 7 সেকেন্ড সময়টা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে একটা বিপ শব্দ হবে, তারপর ভিভিপ্যাট মেশিনের কাঁচের ওপারে ভেসে উঠবে একটা কাগজের স্লিপ, যেখানে জলজল করবে আপনার পছন্দের প্রার্থীর নাম আর প্রতীক। আর ঠিক 7 সেকেন্ড পর ওই স্লিপটা টুক করে কেটে গিয়ে পড়ে যাবে ওই ভিভিপ্যাটের ভেতরে থাকা একটা সিল করা বাক্সে। আর কেউ জানতেই পারবে না আপনি কাকে ভোট দিলেন। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়। এই খেলাটা নিয়ন্ত্রণ করছে অন্য একটা মেশিন, প্রিসাইডিং অফিসারের টেবিলে রাখা কন্ট্রোল ইউনিট। আপনি বুথে ঢোকার ঠিক আগে অফিসার ব্যালট বাটনে প্রেস করেন, আর তখনই ব্যালট ইউনিটটা চালু হয়।
একবার বোতাম টিপে ভোট দিয়ে দিলে মেশিন সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি লক হয়ে যায়। অর্থাৎ প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেউ ওই মেশিন দ্বিতীয় ভোট দিতে পারবে না। এক ব্যক্তি একাধিকবার বোতাম টিপলেও ভোট কিন্তু কাউন্ট হবে একটাই। এবার আসি ক্রিটিক্যাল পার্টে। আপনি যে ভোটটা দিলেন সেটা জমা হচ্ছে কোথায়? কন্ট্রোল ইউনিটের ভেতরে থাকা একটা ওয়ান টাইম প্রোগ্রামেবল বা ওটিপি মাইক্রোচিপ। আপনার ব্যালট ইউনিটের বোতাম থেকে সিগন্যালটা সোজা গিয়ে পৌঁছয় এই চিপে, আর সেখানেই প্রার্থীর অ্যাকাউন্টে একটা করে ভোট জমা হতে থাকে। নির্বাচন কমিশনের দাবি এই চিপ এমনভাবে প্রোগ্রাম করা যার মেমরি কখনো ডিলিট হয় না বা করা যায় না। এমনকি মাঝপথে কারেন্ট চলে গেলে বা ব্যাটারি খুলে নিলেও আপনার দেওয়া ভোটটা ওই চিপের ভেতরেই সুরক্ষিত থাকবে। কেউ চাইলেও কোনোভাবে ওই চিপের মেমরি থেকে একটা ভোটও মুছতে পারবে না। সারা দিন ভোট চলার পর শেষে প্রিসাইডিং অফিসার কন্ট্রোল ইউনিটের ওই ক্লোজ বাটনে ক্লিক করেন, ব্যাস, আর এই মেশিনে কেউ কোনোভাবেই ভোট দিতে পারবে না। মেশিন সেল। এরপর সরাসরি রেজাল্টের দিন। স্ট্রং রুম থেকে মেশিন বের করে শুধু রেজাল্ট বাটনে একটা ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কন্ট্রোল ইউনিটের ছোট স্ক্রিনে ভেসে ওঠে পুরো রিপোর্ট কার্ড। টোটাল কত ভোট পড়েছে আর কে কটা ভোট পেয়েছে। এত নিরাপত্তা, এত কড়াকড়ি, তারপরও কেন প্রতিবার ভোটের রেজাল্টের বেরোনোর পর বিরোধীরা অভিযোগ করে ইভিএম হ্যাক করা হয়েছে, জনগণের ভোট চুরি গেছে? जिस तरीके से चुनाव में लूट मचाया गया है, हम हारे नहीं है, पर जिस तरीके से लूट के हराया गया, मैं आपको বিজ্ঞান আর প্রযুক্তির এই যুগে সত্যি কি ইভিএম হ্যাক করা সম্ভব? ইভিএম হ্যাকিং এই অভিযোগটা আজকের নতুন নয়। 2009 সালে এই অভিযোগটা প্রথম তুলেছিলেন স্বয়ং বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, আর তার নিশানায় ছিল তৎকালীন শাসক দল কংগ্রেস। তারপর সময় যত গড়িয়েছে এই বিতর্কের আগুন তত বেড়েছে, আর এই আগুনে ঘি ঢেলে দিয়েছে 2017 সালের একটা ঘটনা। 2017 সালে দিল্লির বিধানসভায় দাঁড়িয়ে রীতিমতো লাইভ ক্যামেরার সামনে একটা ইভিএম এর প্রোটোটাইপ হ্যাক করে দেখিয়েছিলেন দিল্লির তৎকালীন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তিনি দেখিয়েছিলেন ইভিএম মেশিনে প্রত্যেক প্রার্থীর নামের পাশে একটা সিক্রেট কোড থাকে। ব্যালট ইউনিটে কোনো প্রার্থীকে একবার ভোট দেওয়ার পর যদি সেই সিক্রেট কোডটা একবার এন্টার করে দেওয়া যায়, ব্যাস, গেম ওভার। এরপর আপনি যে দলের বোতামেই চাপ দিন না কেন, ভেতরে ভেতরে সমস্ত ভোট ওই নির্দিষ্ট প্রার্থীর খাতাতে গিয়েই পড়বে। এই ডেমো দেখার পর গোটা দেশে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল, আর সবার মনে একটাই প্রশ্ন উঠেছিল, তাহলে কি সত্যি আমাদের ভোট চুরি হচ্ছে? অবস্থা বেগতিক দেখে ময়দানে নামতে বাধ্য হয় ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন জানায় সৌরভ ভরদ্বাজ বিধানসভায় বসে যে মেশিনটা হ্যাক করে দেখিয়েছেন সেটা একটা ডামি মাত্র, আসলে ইভিএম এর সঙ্গে কোনো সম্পর্ক এর নেই, আর ভোটের সময় এমন মেশিন ব্যবহারও হয় না। ইভিএম হ্যাক করা কার্যত অসম্ভব। EVMs are foolproof devices for counting. Allegations of tampering are baseless. কিন্তু অসম্ভব বলে দিলেই তো আর মেনে নেওয়া যায় না, কারণ এই মেশিনের উপর দাঁড়িয়ে আছে ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভিত। ইভিএম সত্যি হ্যাক করা যায় কিনা এর উত্তর খুঁজতে গেলে আমাদের ওই পোলিং বুথের ভেতরে আবার ফিরে যেতে হবে, আর বুঝতে হবে এই সিস্টেমটা আসলে কাজ কিভাবে করে। আপনি যখন ভোট দিতে যান দেখবেন বুথের ভেতরে 3 জন পোলিং অফিসার বসে আছেন। প্রথম অফিসার আপনার ভোটার কার্ড এবং লিস্ট মেলান, দ্বিতীয় অফিসার রেজিস্টারে আপনার সই বা টিপসই নেন, আর তৃতীয় অফিসার আপনার বাঁ হাতের তর্জনীতে লাগিয়ে দেন সেই কালি, আর হাতে ধরিয়ে দেন একটা স্লিপ। এই স্লিপটা নিয়ে যেতে হয় প্রিসাইডিং অফিসারের কাছে। তিনি আপনার হাতের কালি চেক করে স্লিপটা একটা বাক্সে ফেলেন। এই ডাবল ভেরিফিকেশন শেষ হলে তবেই তিনি তার কন্ট্রোল ইউনিটের অ্যাক্টিভেশন বোতামটা অন করেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে থাকা ব্যালট ইউনিটের সবুজ লাইটটা জ্বলে ওঠে। বিজ্ঞানের ভাষায় এই মেকানিজমকে বলা হয় মাস্টার স্লেভ মেকানিজম। এখানে কন্ট্রোল ইউনিট হলো মাস্টার আর ব্যালট ইউনিট হলো তার স্লেভ বা চাকর। মাস্টার সিগন্যাল না দিলে স্লেভের ক্ষমতা নেই একটাও ভোট নেওয়ার। ভোট কিভাবে হয় সেটাও তো জানলেন, কিন্তু ইভিএম হ্যাক হয় কিভাবে? যে কোনো ডিভাইস হ্যাক করতে গেলে ইন্টারনেট লাগেই, নয়তো ওয়াইফাই, অন্তত ব্লুটুথ কিংবা রেডিও সিগন্যাল লাগে। কিন্তু ইভিএম এ এইসবের কিচ্ছু নেই। এটা পুরোপুরি একটি ব্যাটারি চালিত সিস্টেম, ঠিক ক্যালকুলেটরের মতো। ক্যালকুলেটর কি হ্যাক করা যায়? যায় না। ইভিএমও ঠিক তাই। আচ্ছা, মানলাম অনলাইনে হ্যাক করা যায় না, কিন্তু ফিজিক্যাল টেম্পারিং তো করাই যেতে পারে, তাই না? মানে ধরুন কেউ তো মেশিনটা খুলে তার ভেতরে চিপ বদলে দিতে পারে বা কোনো গড়বড় করে দিতে পারে। ঠিক এই প্রশ্নটাই সুপ্রিম কোর্ট ছুড়ে দিয়েছিল নির্বাচন কমিশনের দিকে।
আর নির্বাচন কমিশনের জবাব ছিল আরো চমকে দেওয়ার মতো। কমিশন দাবি করেছিল ইভিএম হ্যাকিং তো দূরের কথা, এতে ফিজিক্যাল টেম্পারিং করাটাও 100% অসম্ভব। কেন? কি এমন আছে এই মেশিনে? এর উত্তর লুকিয়ে আছে ইভিএম এর জন্ম থেকে শুরু করে ভোট গণনা কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর এক রুদ্ধশ্বাস টাইমলাইনে। ভারতবর্ষে ইভিএম মেশিন বানানোর দায়িত্ব শুধুমাত্র দুটো সরকারি সংস্থার হাতে, বিইএল এবং ইসিআইএল। এখন আপনার মনে হতেই পারে যারা মেশিনটা বানাচ্ছে তারা তো কারখানাতেই জালিয়াতি করে রাখতে পারে। ব্যাপারটা শুনতে লজিক্যাল মনে হলেও টেকনিক্যালি এটা অসম্ভব। কেন জানেন? ব্যালট ইউনিটে সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রার্থীদের নাম থাকে, কিন্তু কারখানার ইঞ্জিনিয়াররা কিভাবে আগে থেকে জানবেন যে মাস 6 বাদে নির্বাচনে কোন প্রার্থীর নাম কত নম্বর সিরিয়ালে থাকবে? সেটা তো নমিনেশন জমা পড়ার পরই ঠিক হয়। তাই কারো পক্ষে আগে থেকে কোনো নির্দিষ্ট সিরিয়াল নাম্বার টার্গেট করে সফটওয়্যারে কারচুপি করা সম্ভবই নয়। আচ্ছা, ধরে নিলাম কেউ আন্দাজে টিল মারল, কিন্তু তাতেও কিচ্ছু হবে না, কারণ কোন ইভিএম মেশিনটা কোন পোলিং বুথে যাবে সেটা কারখানা থেকে বেরোনোর সময়ও কেউ জানে না। মেশিনগুলো তৈরি হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে কোম্পানির ওয়্যারহাউসে রাখা হয়। সেখান থেকে বুথে পৌঁছানোর আগে নির্বাচন কমিশন পুরো লটারি সিস্টেমে দুবার এই মেশিনগুলির গতিপথ ঠিক করে। মানে যে মেশিনটা তৈরি হলো সেটা কলকাতার বুথে যাবে নাকি উত্তরপ্রদেশের কোনো গ্রামে, সেটা লটারি হওয়ার আগে স্বয়ং নির্বাচন কমিশনারও জানেন না। লটারির পর মেশিনগুলো পৌঁছায় প্রতিটি জেলার স্ট্রং রুমে। ভোটের আগে মেশিনগুলো যেখানে রাখা হয় তার নিরাপত্তা হার মানাবে রিজার্ভ ব্যাংকের ভল্টকেও। 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি, বাইরে পাহারার কেন্দ্রীয় আধা সেনা আর রাজ্য পুলিশের কড়া পাহারা। এই ঘরের প্রবেশপথ একটাই, আর তাতে থাকে ডাবল লক সিস্টেম। চাবি থাকে সরাসরি রিটার্নিং অফিসারের কাছে। আধা সেনার হাতে থাকে একটা লগ বুক। একটা মাছি করলেও তার নাম ঢোকা আর বেরোনোর সময় ওই খাতায় নোট করা হয়। আর ভোটের দিন যখন এই মেশিনগুলো স্ট্রং রুম থেকে বেরোয়, তখন রাজনৈতিক দলের সমস্ত প্রতিনিধিদের সামনে ভিডিও রেকর্ডিং করে দরজা খোলা হয়। গাড়িতে ওঠার পর থেকে বুথ পর্যন্ত সব সময় ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে ইভিএম এর লাইভ লোকেশন মনিটর করা হয়। কিন্তু ধরুন কেউ একজন মাঝ রাস্তায় ইভিএম মেশিনটা হাতে পেয়ে গেল, সে স্ক্রু ড্রাইভার দিয়ে মেশিনটা খোলার চেষ্টা করলো, তখন কি হবে? ইভিএম এর ভেতরে এমন একটা মরণাস্ত্র লুকিয়ে থাকে যার নাম আনঅথরাইজড অ্যাক্সেস ডিটেকশন মডিউল, বা সংক্ষেপে ইউএডিএম। কেউ যদি সামান্যতম জোর করে বা বেআইনিভাবে কন্ট্রোল ইউনিটের একটা স্ক্রুও খোলার চেষ্টা করে, এই ইউএডিএম সঙ্গে সঙ্গে পুরো মেশিনটাকে ডেড করে দেবে। অর্থাৎ মেশিনটা চিরতরে নষ্ট হয়ে যাবে। আর ভেতরের চিপটা ওয়ান টাইম প্রোগ্রামেবল, মানে একবারই ডেটা লোড করা যায়। আর আপনি যখন ভোট দেন, প্রত্যেকবার আলাদা আলাদা ডাইনামিক কোড জেনারেট হয়ে কন্ট্রোল ইউনিটে যায়। ফলে কোডের প্যাটার্ন বুঝে কেউ হ্যাক করবে সেটা এক প্রকার অসম্ভব। সব দরজা তো বন্ধ, তাহলে ভোট চুরি হয় কিভাবে? এত বড় একটা নির্বাচন সুষ্ঠুভাবে করানো তো আর মুখের কথা নয়। এর জন্য ইলেকশন কমিশনের একটি বিশাল টিম কাজ করে। জেলার পুরো দায়িত্ব থাকে জেলা শাসক বা ডিএম এর হাতে। তার আন্ডারে থাকেন রিটার্নিং অফিসার বা আরও, আর প্রত্যেকটা বুথের দায়িত্বে থাকে প্রিসাইডিং অফিসার। তার অধীনে কাজ করেন আরো 3 জন পোলিং অফিসার। ভোটের দিন যদি হঠাৎ কোনো মেশিন খারাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে খবর যায় সেক্টর ম্যাজিস্ট্রেটের কাছে, নিমেষেই চলে আসে নতুন ইভিএম। আর যদি কোনো বুথে গোলমালের সামান্যতম খবর মেলে, পেট্রোলিং ম্যাজিস্ট্রেট স্পটে পৌঁছে অ্যাকশন নিতে 1 সেকেন্ডও ভাবেন না। গোটা ব্যবস্থাটা একটা ঘড়ির কাঁটার মতো নিখুঁতভাবে চলতে থাকে। কিন্তু এত কিছুর পরেও কিছু অভিযোগ আসতেই থাকে। বোতাম টিপলাম একবার আর অমুক প্রার্থীর ঘরে নাকি 2টো ভোট ঢুকে গেল। সত্যি কি এমনটা হওয়া সম্ভব? না, কারণ যদি মেশিনের ভেতরে এমন কোনো গ্লিচ হয়, ইভিএম এর ডেটার সঙ্গে ভিভিপ্যাটের প্রিন্ট হওয়া স্লিপের মিসম্যাচ হয়, তাহলে মেশিন অটোমেটিক্যালি ভোট নেওয়া বন্ধ করে দেয়। পুরো সিস্টেমটাই লক হয়ে যায়। আরেকটা কমন অভিযোগ হলো ভোট শেষ হওয়ার পর রাতে নাকি গোপনে ফেভারিট ক্যান্ডিডেটকে এক্সট্রা ভোট দিয়ে দেওয়া হয়। এটাও একটা ডাহা মিথ্যে, কারণ ভোট শুরুর ঠিক আগে প্রিসাইডিং অফিসার যখন ওপেন বাটনে ক্লিক করেন আর ভোট শেষে যখন ক্লোজ বাটনে ক্লিক করেন, মেশিন তার সফটওয়্যার একদম সেকেন্ডে ধরে ডেটার টাইম লক করে নেয়। এরপর সমস্ত দলের পোলিং এজেন্টদের সামনে মেশিনে কটা ভোট পড়ল সেই সংখ্যা নোট করে সবার সই নিয়ে নেওয়া হয়। তাই রাতে বসে কেউ একটা এক্সট্রা ভোট দিলেও সেই টাইম স্ট্যাম্প আর ওই সই করা কাগজের কাছে হাতে নাতে ধরা পড়ে যাবে। ভোট শেষ হয়ে গেলে সেই মেশিন সিল করে আবার কড়া নিরাপত্তায় চলে যায় সেই দুর্ভেদ্য স্ট্রং রুমে। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ, যেদিনের দিকে তাকিয়ে সবাই বসে থাকে। কাউন্টিং ডে বা গণনার দিন। কিন্তু গণনাটা হয় কিভাবে?
কাউন্টিং সেন্টারে সাধারণত 14টা টেবিল পাতা থাকে। প্রতিটা টেবিলে বসেন একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট আর একজন সুপারভাইজার। তাদের সামনে কড়া পাহারায় এসে পৌঁছয় ওই ইভিএম। কন্ট্রোল ইউনিটের টোটাল বাটন প্রেস করলেই স্ক্রিনে ভেসে ওঠে মোট ভোটের সংখ্যা। এর বাইরেও থাকে একটা টেবিল, যেখানে বসে থাকেন রিটার্নিং অফিসার। তার পারমিশন ছাড়া কেউ কাউন্টিং সেন্টারে ঢুকতে পারেন না। ঘরে উপস্থিত থাকে সব দলের কাউন্টিং এজেন্টরা। প্রত্যেক রাউন্ডে 14টা টেবিলের রেজাল্ট যোগ করে চক দিয়ে বড় বড় করে একটা ব্ল্যাকবোর্ডে লিখে দেওয়া হয়, যাতে সবাই দেখতে পায়। এর স্বচ্ছতা এতটাই যে কোনো কারণে যদি ইভিএম ডেটা আর ওই কাগজের ভিভিপ্যাট স্লিপের সংখ্যায় একটুও গরমিল থাকে, তাহলে মেশিনের ডেটা নয়, ভিভিপ্যাট স্লিপের গণনাকেই ফাইনাল রেজাল্ট হিসেবে ধরা হয়। কোনো জালিয়াতি যাতে না হয় তার জন্য প্রত্যেক রাউন্ড শেষে সুপারভাইজার যে কোনো দুটো টেবিলের ইভিএম র্যান্ডামলি ক্রস চেক করেন। আর যদি কোনো কারণে বা যান্ত্রিক ত্রুটির জন্য ইভিএম মেশিনের ডেটা আর ভিভিপ্যাটের কাগজের স্লিপের রেজাল্ট না মেলে, তখন ভিভিপ্যাটের পেপার স্লিপের রেজাল্টকেই 100% চূড়ান্ত বা ফাইনাল বলে ধরা হয়। যে ভারত একদিন 17 কোটি নিরক্ষর মানুষের ভোট করানোর জন্য গোটা পৃথিবীর কাছে হাসির খোরাক হয়েছিল, আজ সেই ভারত 140 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করে একটা ছোট্ট নীল বোতামে। ইভিএম কি 100% সুরক্ষিত? বিজ্ঞান বলে পৃথিবীতে মানুষের তৈরি কোনো টেকনোলজি 100% সিকিউর নয়, কিন্তু ভারতের এই নির্বাচনী ব্যবস্থা এমন এক চক্রব্যূহ যেখানে একটা মেশিনকে হ্যাক করতে গেলে আপনাকে আসলে হাজার হাজার মানুষ, সিসিটিভি, ডাবল লক আর ভিভিপ্যাটের গোটা ইকোসিস্টেমকেই হ্যাক করতে হবে, যেটা বাস্তবে অসম্ভব। হেরে যাওয়ার নেতারা হয়তো আগামী দিনে অভিযোগ তুলবেন, ইউটিউবে হয়তো কাল আবার নতুন কোনো হ্যাকিং এর থিওরি ভাইরাল হবে, কিন্তু এগুলো শুধুই অভিযোগ। ईवीएम जिस हिसाब से हैक हुआ है, मुझे नहीं लगता ये पब्लिक का रेस्पॉन्स है। मैं तो डोर टू डोर करी हूँ। আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে ইভিএম হ্যাক করা যায়, কারণ ইভিএম আসলে একটা স্ট্যান্ড অ্যালোন মেশিন। এতে কোনো ইন্টারনেট নেই, ওয়াইফাই নেই, ব্লুটুথ বা কোনো ফ্রিকোয়েন্সি রিসিভার নেই। সহজ কথায় এটা হলো একটা ব্যাটারি চালিত ক্যালকুলেটরের মতো। একটা ক্যালকুলেটরকে হ্যাক করে 2+2 5 বানানো সম্ভব না। ইভিএম এর ক্ষেত্রেও ঠিক তাই। আর যদি কেউ বুথে দাঁড়িয়ে মিথ্যে অভিযোগ করে, আমি এক বোতামে ভোট দিলাম আর ভিভিপ্যাটে অন্য স্লিপ বেরোলো, তাহলে নির্বাচন কমিশনার তৎক্ষণাৎ টেস্ট করায় ভোট। আর সেই টেস্টে যদি অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়, তাহলে অভিযোগকারী 6 মাসের কারাদণ্ড আর 1000 টাকা জরিমানা হতে পারে। আসলে এই যে নেতারা টিভিতে বসে বা কিছু ইউটিউব অনলাইনে ইভিএম হ্যাক করে দেখান, ওগুলো কি? ওগুলো হলো ইভিএম এর ডামি বা প্রোটোটাইপ, যেগুলো খুব সহজেই বাজারে পাওয়া যায়। এই খেলনা মেশিনগুলো হ্যাক করে খবরের শিরোনামে আসা যায়, সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া যায়, সাধারণ মানুষকে বিভ্রান্তও করা যায়, কিন্তু অফিসিয়ালি কিচ্ছু প্রমাণ করা যায় না। আর ঠিক এই কারণেই সুপ্রিম কোর্টও এখন এই সস্তা হ্যাকিং এর অভিযোগগুলোকে আর পাত্তাই দেয় না। যে দল ভোটে জেতে তারা কোনোদিন ইভিএম নিয়ে একটাও প্রশ্ন তোলে না। कि जो लोग ईवीएम पे सवाल उठा रहे हैं, अगर उनके पास कुछ है तो इलेक्शन कमीशन को जाके वो डेमो दिखानी चाहिए। मुझे नहीं लगता है कि ये जो एलिगेशन है इसमें कोई सब्सटेंस है। যে দল হেরে যায় একমাত্র তারাই ইভিএম হ্যাক হওয়ার গল্প ফাঁদে। এরা হচ্ছে দানবিক পার্টি, 100টা সিট লুট করেছে, ইভিএম মেশিন লুট করা থেকে শুরু করে যারা জিতেছে আবার এই অভিযোগকারী দলগুলোই যখন পরের কোনো ভোটে বা অন্য কোনো রাজ্যে যেতে, তখন তারাই বুক ফুলিয়ে বলে, মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে, নির্বাচন একদম স্বচ্ছ হয়েছে। রাজনৈতিক দলগুলোর এই দ্বিচারিতায় বিরক্ত হয়ে 2017 সালে ইলেকশন কমিশন ওপেন চ্যালেঞ্জ করেছিল, যদি কোনো রাজনৈতিক দল বা তাদের আইটি এক্সপার্টরা চায় আমাদের অফিসে এসে সবার সামনে ইভিএম হ্যাক করে প্রমাণ করুক। चुनाव आयोग ने ईवीएम पर सवाल उठाने वालों को 3 जून से ईवीएम हैक करने की चुनौती दी है। ভারতের 7টি জাতীয় আর 48টি আঞ্চলিক দলের কাছে সুযোগ ছিল এই জালিয়াতি ফাঁস করার। পরীক্ষার দিন নির্বাচন কমিশনের অফিসে হাজির হয়েছিল কেবলমাত্র দুটো রাজনৈতিক দল, এনসিপি আর সিপিআইএম। আর যে দলগুলো সারা বছর ইভিএম নিয়ে সবচেয়ে বেশি গলা ফাটায়, সেই আম আদমি পার্টি বা কংগ্রেসের কোনো প্রতিনিধি ওই চ্যালেঞ্জ একসেপ্টই করেনি। इलेक्शन कमीशन ने जून 2017 में 3 दिन तक ईवीएम इलेक्शन कमीशन की ऑफिस में रखे कि कोई भी पार्टी आकर ईवीएम को हैक कर कर बता दे। ये तो गए ही नहीं। আরো অবিশ্বাস্য ব্যাপার, যে দুজন সেদিন গেছিলেন তারাও ইভিএম হ্যাক করার কোনো চেষ্টাই করেননি। তারা শুধু ইভিএম মেশিন কিভাবে কাজ করে সেটা কমিশনের থেকে বুঝে নিয়েই সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে এসেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বড় একটা সুযোগ দেশের বড় বড় বিরোধী দলগুলো হাতছাড়া করলো কেন? ইভিএম হ্যাক করতে না পারলে গোটা দেশের সামনে মুখ পুড়বে সেই ভয়? তাহলে প্রত্যেকবার ভোটের রেজাল্ট বেরোনোর পর ইভিএম এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার মানেটা কি?
এটা কি সত্যি গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, নাকি হারের দায়ভার এড়ানোর একটা নিখুঁত নাটক? 2009 का चुनाव हुआ, पूरा ईवीएम से हुआ, ये जीत गए, चुप्पी साध ली। 2014 में सब हम जीते, तो कौ 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 ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, আর এই গণতন্ত্রের আসল পাওয়ার কোনো মেশিনে নেই, আছে আপনার আঙুলের ডগায়। পুরো ভিডিওটি দেখার পর আপনার কি মনে হচ্ছে? ইভিএম জালিয়াতির অভিযোগগুলো কি সত্যি যুক্তিসঙ্গত, নাকি এটা পুরোটাই একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা? এর উত্তরটা আমি দেব না, এর উত্তর দেবেন আপনি। কমেন্ট বক্স খোলা রাখলাম, আপনার মতামত লিখে জানান। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো। আর হ্যাঁ, ভোটের রেজাল্ট বেরোলেই আপনার পরিচিত যারা ইভিএম হ্যাক হয়ে গেছে বলে হোয়াটসঅ্যাপে গুজব ছড়ায়, তাদের আসল সত্যিটা জানাতে হোয়াটসঅ্যাপে আপনার বন্ধু, ফ্যামিলি গ্রুপ আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ছড়িয়ে দিন। কারণ ইভিএম সম্পর্কিত এই তথ্যগুলো প্রতিটা ভারতীয়র জানা উচিত। গুজবে কান দেবেন না, সত্যিটা শেয়ার করুন। আর এই ধরনের আরো ইনভেস্টিগেটিভ স্টোরি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। নমস্কার।